সচ্ছলতার জন্য মা বোনদের ফ্যামিলি কার্ড আর হেলথ কার্ড দিতে চায় বিএনপি, বলেছেন তারেক রহমান। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস। 3 শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত, জানিয়েছেন ডাক্তার শফিকুর। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। শেষ দিনে ঢাকায় সরে দাঁড়িয়েছেন 19 প্রার্থী। পরিবেশ নিয়ে সন্তোষ রিটার্নিং কর্মকর্তার। 42,000 ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, জানিয়েছেন প্রেস সচিব। 69-এর গণ অভ্যুত্থানে রক্তমশাল শহীদ আসাদ দিবসে ঢাকায় স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। শিবপুরে কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভায় স্মৃতিচারণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কড়াইল বস্তিবাসীর উন্নত জীবন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে কড়াইল বস্তিতে দরিদ্র মানুষের জন্য উঁচু ভবন তৈরির কথা জানান বিএনপি চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জনগণের জীবন মান উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের দায়িত্বে ছিলেন। মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী, আমরা যেই কাজগুলো একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দালানে বাস করা মানুষের সন্তানের মতো কড়াইল বস্তিতে যারা বাস করেন তাদের সন্তানেরাও একই রকম সুযোগ সুবিধা নিয়ে বড় হোক, এটি বাস্তবায়ন করতে চায় বিএনপি। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশে উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপি নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। এ সময় শঙ্কা প্রকাশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন নিতে চায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে, এজন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপি নামে অপপ্রচার চালাচ্ছে। সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। ভোটারদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শরীয়তপুরের জাজিরা পৌরসভা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়, যার নিশ্চয়তা সরকারকেই করতে হবে। তবে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছে না বলে অভিযোগ করেন দলের এই সিনিয়র নেতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AK নাসিরউদ্দিন কালু সহ সংশ্লিষ্টরা। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো মানুষ চায়।
তারা ভোটাধিকার বঞ্চিত ছিল 15-16 বছর। তাহলে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি এখন শেষ ধাপে। সবচেয়ে বেশি কর্মযোগ্য চলছে মূল মঞ্চ নির্মাণকে কেন্দ্র করে। বিশাল আয়তনের স্টেজ তৈরির কাজ দিনরাত এগিয়ে নিচ্ছেন কর্মীরা। আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম ও দর্শনার্থীদের বসার ব্যবস্থা সাজানো হচ্ছে পরিকল্পিতভাবে। জনসভা স্থলকে জনসমুদ্রে পরিণত করাই স্থানীয় নেতাকর্মীদের এখন মূল লক্ষ্য। পাশাপাশি আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট মঞ্চ ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি চালায়। পুরো মাঠ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জনসভা সফল করতে সাংগঠনিক সব প্রস্তুতি প্রায় সম্পন্ন জানিয়েছেন আয়োজকরা। আগামী 22 জানুয়ারি এই মাঠে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারের কার্যক্রমের সূচনা করবেন তিনি। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামায়াত, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এই সামিটে অংশ নেন। জামায়াতের আমির বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা, নিরাময় এবং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য জামায়াতের আমিরের। এ সময় ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডাক্তার শফিক। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to supporting national sovereignty first and also is a responsible and active regional and global partner. We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. আগামী জাতীয় নির্বাচনে কমিশনের সার্বিক প্রস্তুতি জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস ইউসকস। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত। সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন সুইডিশ রাষ্ট্রদূত। এছাড়া মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন কমিশন কিভাবে সামলাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার 13টি সংসদীয় আসনের প্রক্রিয়ায় মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত 19 জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এদিনই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর কোনো সুযোগ থাকবে না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন। এদিকে আচরণবিধি সংক্রান্ত একটি ছোটখাটো সমস্যা ছাড়া এ পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত 42,000 ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে 6,000 সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ 9,600 কেন্দ্রে আগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রেস সচিব জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার আজকের মিটিংয়ে আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাল্লাহ, এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ
সবাই ভোট কেন্দ্রে আসবেন, আমরা আশা করছি এটা রেকর্ড টার্ন আউট হবে, এটা আমরা আশা করছি। দুই একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি, তারা 15.5 বছর কী পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। শহীদ আসাদ দিবস আজ। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে 1969-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আসাদকে স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা মেডিকেলের সামনে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে 90-এর ডাকসু ও শহীদ আসাদ পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ভাসানী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান 69-এর গণ আন্দোলনে শহীদ আসাদের ভূমিকা তুলে ধরেন। সেই ধারাবাহিকতা মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থান সবকিছুই রাজপথে ফয়সালা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রাজনীতিবিদরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র ফিরবে বলে প্রত্যাশা তাদের। মিছিলে ছিলেন অকুতভয় সৈনিকের মতো, তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 69-এর গণ অভ্যুত্থান রাজপথে ফয়সালা হয়েছিল শহীদ আসাদের রক্তের বিনিময়ে, এবং 71-এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আসাদুজ্জামান আসাদ তার পুরো নাম। তিনি যে অর্থে এই দেশের মানুষের জন্য, তিনি এই মুক্তির জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে জীবন দিয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল, তার নীতি, আদর্শ, দর্শন, যে উদ্দেশ্য তিনি এই আন্দোলন করে জীবন দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, তার আত্মা যেন শান্তি পায়। তাই আগামী দিনে সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার জন্য বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তবে যেমন এদিকে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নরসিংদীর শিবপুরে পালন হচ্ছে শহীদ আসাদ দিবস। দিবসটি উপলক্ষে শিবপুরের ধানুয়ার নিজ বাড়িতে শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের 57তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আর উপস্থিত ছিলেন শহীদ আসাদের রাজনৈতিক সতীর্থ তোফাজ্জল হোসেন মাস্টার, অধ্যাপক আব্দুল মান্নান খান এবং আসাদের সহোদর প্রফেসর মনিরুজ্জামান ও আজিজুল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান। 1969 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন। আইসিসি কোনো অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অযৌক্তিক কোনো সিদ্ধান্ত মেনে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যাবে না বলে মন্তব্য তার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। গণভোটে সবাইকে হাইয়ের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সাভারের রেডিও কলোনি মাঠে গণভোট নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। তথ্য উপদেষ্টা বলেন, হা ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম মহাসচিব রিয়াসাত আল ওয়াসিফ ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ উপস্থিত ছিলেন। গণভোটের 4টা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না। আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে।
তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে। দুপুরে তার প্রথম নামাজে জানাজা হয় চট্টগ্রামের পতেঙ্গার র্যাব কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। এর আগে দুপুর 12টায় চট্টগ্রাম সিএমএইচ থেকে মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে র্যাবের 4 সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে আবার উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকাল 10টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। যে কোনো মূল্যে শাকসু নির্বাচন আয়োজন করার দাবি তাদের। দুপুরের পর আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি হাইকোর্টের আপিল শুনানিকে ঘিরে ক্যাম্পাসে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে। রায় বিপক্ষে গেলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জানায় তারা। এর আগে হাইকোর্টের 4 সপ্তাহের স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার বিকেল থেকে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা দেখা দেয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় উপাচার্য অধ্যাপক এএমএম সরওয়ার উদ্দিন চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারীরা প্রায় 13 ঘন্টা ভিতরে আটকে ছিলেন। উপাচার্য ক্যাম্পাস ত্যাগ না করার প্রতিশ্রুতি দিলে রাত 1টার দিকে তালা খুলে দেন আন্দোলনকারীরা। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সকালে নাটোর আর.কে. দুলু মডেল হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সাভারে। পৌর এলাকার ছায়াবীথি মজনু একাডেমি মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায়। উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীর পলাশে। উপজেলা যুবদলের সভাপতি নিসার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিনারদি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। বিশ্ব ইসলাম মহাসম্মেলন হয়েছে ফরিদপুরে। জাকের পার্টির উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বেনাপোলের দৌলতপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান। প্রবাসীদের 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে সিলেটে স্থানীয় প্রেস ক্লাবে। এতে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান শক্তি হলেও বিমানবন্দরে হয়রানি, আইনি জটিলতা ও উচ্চ বিমান ভাড়া সহ নানা সমস্যায় জর্জরিত। ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে কেরানীগঞ্জে। সকালে জিঞ্জিরাপল্লী বিদ্যুৎ অফিসের পাশে মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতারা জোরপূর্বক জনসাধারণের চলাচলের রাস্তার মুখ বন্ধ করে ডাম্পিং স্টেশন নির্মাণ করে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এদিকে আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। জামগড়া চৌরাস্তা এলাকায় এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও দোকানদাররা। খ্রিস্টান যুবাদের নিয়ে শিক্ষা সম্মেলন হয়েছে ঠাকুরগাঁয়ে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন। ধামরাই সরকারি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সচ্ছলতার জন্য মা বোনদের ফ্যামিলি কার্ড আর হেলথ কার্ড দিতে চায় বিএনপি, বলেছেন তারেক রহমান। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস।
3 শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রার সঙ্গী করবে জামায়াত, জানিয়েছেন ডাক্তার শফিকুর। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। শেষ দিনে ঢাকায় সরে দাঁড়িয়েছেন 19 প্রার্থী। পরিবেশ নিয়ে সন্তোষ রিটার্নিং কর্মকর্তার। 42,000 ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, জানিয়েছেন প্রেস সচিব। 69-এর গণ অভ্যুত্থানের রক্তমশাল শহীদ আসাদ দিবসে ঢাকায় স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। শিবপুরে কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভায় স্মৃতিচারণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।